বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আপনাদের মানতে সমস্যা, আর কোন বাংলাদেশের মতো দেশ এই কারণে আপনারা রাজনীতি করতে পারতেছেন, বাংলাদেশের মতো দেশ আপনাদের এই যে ডক্টর আব্দুল্লাহ তাহের উনি বলছেন যে সুযোগ পেলে 54 বছরের রাজনৈতিক ইতিহাস ওনারা পাল্টে দেবে, এই দুদিন আগের বক্তব্য। সুযোগ পেলে আমান ভাই আপনি যে কয়টা প্রশ্ন করছেন আমি একটু রিপ্লাই দিই, আমি রিপ্লাই দিই। এইটা এক ধরনের অধ্যত্ত, বাংলাদেশের স্বাধীনতা আপনি স্বাধীনতা জাতীয় সঙ্গীতকে অন করতে পারতেছেন না। আপনি শুনুন, জামাতের সেই প্রোগ্রামটাতে যখন আমি দেখছি ৫-৭টা মানে সঙ্গীত এরকম ছিল বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে। আমানুল্লাহ আমান, যখন আসলে যুদ্ধাপরাধীদের ছবি টানানো হলো সেটা একটা বড় ঘটনা তৈরি হয়েছে এবং তারই ধারাবাহিকতা আমরা এখন চলছে। ওই জায়গাটাতে আমরা ছাত্র ইউনিয়নকে যে পরিমাণ প্রতিবাদ এবং মুখোমুখি ছাত্র দলে দাঁড়াতে দেখেছি, এবং মেঘমোল্লার বসুর শেষ স্পিচটাও তাদের সাথে, যে তারা আসলে সহজীকরণ করতে চায় না ছাত্র শিবিরকে। আপনারা চান? দেখুন, আপনার এদেশের স্বাধীনতার প্রশ্নে আপনার স্পষ্ট ব্যাখ্যা দিতেই হবে। আপনার বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যাই বলুক না কেন, এই বিষয়ে তাদের বক্তব্যের ধোঁয়াশা রয়েছে। এবং টিএসসিতে ছবি প্রদর্শনের মাধ্যমে, যেটি এস এম ফরহাদের সাথে এর আগেও আমি টকশো থেকে এই বিষয়ে কথা হয়েছে, যে ওনারা বলেছেন যে বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, সেটি খুবই স্বাভাবিক। বিচারিক প্রক্রিয়া ফেয়ার ছিল না, কিন্তু যাদের ছবি টানানো হয়েছে তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষ যে তথ্য জানে সেটা খুবই প্রশ্নাতীত। তো সেই বিষয়টিকে নর্মালাইজ করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। কারণ এখন আপনি দেখবেন যে কিছুদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর আপনার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ ছিল, যেটা কি ওনারা জাতীয় সমাবেশ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু সেই জাতীয় সমাবেশে আপনার মঞ্চ পরিবেশনা ছিল, আপনার দেখেছি কৌতুক, ওখানে গজল ইত্যাদি সবই ছিল, কিন্তু জাতীয় সমাবেশে জাতীয় সঙ্গীত ওনারা পরিবেশন করেননি। তো এই যে আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং এটি বাংলাদেশের মানুষের একটি আবেগের জায়গা জাতীয় সঙ্গীত, সেইটিকে ওনারা স্পষ্টভাবেই এখনও ধারণ করেন না। এবং এই বিষয়গুলি বাংলাদেশের মানুষ কখনোই এই বিষয়টা ওনারা নর্মালাইজ করতে পারবেন না। আপনি যে বয়ানই দেন না কেন, সেই বয়ানটি ওনাদের কাছে যদি যৌক্তিক মনে হয়, কিন্তু সাধারণ মানুষ যেটা আপনার সম্পর্কে ভাবছেন সেটা কিন্তু প্রকৃত পারসেপশন। সেই বিষয়টি আমরা মনে হয় ওনারা অনুধাবন করতে বারবার ব্যর্থ হচ্ছেন। তো ওই স্ট্যান্ডটা ছাত্র ইউনিয়ন কি বললো, অন্য সংগঠন কি বললো, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে যদি কারো যাদের বিরোধিতা থাকবে তাদের আমরা বিরোধিতা করবো, এটা খুবই স্বাভাবিক বিষয়, এটাই আমাদের স্ট্যান্ড। কিন্তু এখানে একটা অভিযোগের জায়গা ছাত্র ইউনিয়ন সহ বাম রাজনৈতিক দল এবং আপনাদেরও আছে, সেটা হচ্ছে ভিসি, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে সহজীকরণ করার একটা চেষ্টা করছে। ডেফিনেটলি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয়। এবং ইসম ফরহাদ যেটি বলেছেন যে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রোগ্রাম করতেছি, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি যৌক্তিক ব্যাখ্যা না দিতে পারে কেন বন্ধ করতে হবে, তাহলে সেটা তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। অর্থাৎ এক ধরনের হুমকি প্রচ্ছন্নভাবে তিনি দিয়েছেন, যেহেতু ওনারা ক্ষমতাশীল দলের মনে হচ্ছে আর কি, ওনারা হুমকি টুমকি দিয়েই ফেলেছেন অলরেডি। কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে, এই যে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি ছাত্র সংগঠন রয়েছে, এই ছাত্র সংগঠনগুলি যদি তাদের সক্রিয় প্রোগ্রাম করতে চাইতো, আমার মনে হয় টিএসসিতে ওই 2-4 দিনে প্রোগ্রাম করার কোনো সুযোগ ছিল না। কারণ পুরো টিএসসি ব্যাপী ওনাদের যে সাজসজ্জা ছিল, আমার মনে হয় প্রায় 2 কোটি টাকার মতো খরচ হয়েছে। এত টাকা একটি ছাত্র সংগঠন কোথা থেকে পায় সেটাও আমাদের জানতে মন চায়। তো এই যে বিষয়টি তৈরি হয়েছে, সেখানে আমরা অনুরোধ থাকবে, আমরা যুগপৎ আন্দোলনে একসাথে ছিলাম, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ওনাদের ব্যাখ্যা অতীব জরুরি। এই ধরনের ব্যাখ্যা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে ওনারা কখনো গ্রহণযোগ্য রাজনীতি করতে পারবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। এস এম ফরহাদ, কোনো ব্যাখ্যা কি আছে দিতে চান স্বাধীনতা প্রশ্নে? আমি জানি না যে আমান ভাই উইদাউট ব্যাখ্যা আমান ভাই সংগঠন কিভাবে ছাত্র শিবিরের সাথে সেই লম্বা জোটবদ্ধ আন্দোলন করলো, অথচ আমরা এই যে ছবি টাঙ্গানো ইস্যু নিয়ে আমি মনে হয় পরপর 3টা প্রেস কনফারেন্সে বলেছি যে 71-এর স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের ভূমি এবং মানচিত্র দিয়েছে, এটা বাংলাদেশের প্রাইম ফ্যাক্টর, প্রাইম হিস্ট্রি। আর 24 হইল বাংলাদেশের সেই 71-এর এক্সটেন্ডেড রূপ, যেটা আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ সহ অন্যান্য ফ্যাসিবাদের কবল থেকে চূড়ান্তভাবে মুক্ত করেছে। একটির পরিপূরক এক্সটেন্ডেড রূপ, একটির মুখোমুখি তার কারণটা এটা ওয়ান কাইন্ড অফ মানে বড় ষড়যন্ত্র আপনারা করেছেন বলে মনে হয় কিনা? এটা তো আমাদের উপর চাপাই দেওয়া ট্যাগিং। আর আমরা যেটা ছবি নিয়ে যেটা আলাপ করেছি, আমরা এজ এ সংগঠন কি করতে পারি? নাম্বার 1, 71-এর ব্যাপারে আমাদের বক্তব্যটা দেওয়া। 1977-এ গড়ে ওঠা একটা সংগঠন,
নিশ্চয়ই বাংলাদেশকে ধারণ করে ইয়া করবে। আপনি আমার সকল ডকুমেন্ট দেখবেন। আপনি যখন ৩৬ জুলাই বা ৫ আগস্টে কেন ৭১ আসলো সেটা একটু বলি। আপনি আমার গঠনতন্ত্র, আমার অন্যান্য ডকুমেন্ট সবকিছু যখন দেখবেন বাংলাদেশকে রিফ্লেক্ট করে, আমার কালচারাল উইং থেকে বের হওয়া প্রতিটি গান যখন বাংলাদেশকে ধারণ করার রিফ্লেক্ট করে, আমার প্রত্যেকটা কন্টেন্ট যখন বাংলাদেশকে ধারণ করে এবং এসে সেটাকে রক্ষা করার জন্য, শপথবদ্ধ করার জন্য মেসেজ দেয়, প্রত্যেকটা নাটক, ফিল্ম সবকিছু, এরপর যখন পাল্টা কোশ্চেন করেন না, এটা আসলেই মনে হয় যে এটা আসলেই ওই জাতীয় সঙ্গীতকে আপনাদের মানতে সমস্যা। আর কোন বাংলাদেশের মতো দেশ এই কারণে আপনারা রাজনীতি করতে পারতেছেন না। বাংলাদেশের মতো দেশ আমি ডক্টর আব্দুল্লাহ তাহের উনি বলছেন যে সুযোগ পেলে 54 বছরের রাজনৈতিক ইতিহাস ওনারা পাল্টে দেবে। এই দুদিন আগের বক্তব্য। সুযোগ পেলে আমান ভাই আপনি যে কয়টা প্রশ্ন করছেন আমি একটু রিপ্লাই দিই। আমি রিপ্লাই দিই। এইটা এক ধরনের অধ্যত্ত। বাংলাদেশের স্বাধীনতা, আপনি স্বাধীনতা জাতীয় সঙ্গীতকে অন করতে পারতেছেন না, আপনি নরমালাইজ করতে না। আমরা কি শুনি মানে জাতীয় সঙ্গীতকে অন করেন নাকি আপনি বলছেন যে স্বাধীনতা ভিত্তি হিসেবে মারেন? আমি একটা রিপ্লাই দেই। যেহেতু অনেকগুলো প্রশ্ন করছে, আমাকে যেতে হবে। এটা প্রশ্ন দিলেই হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে। যুদ্ধাপরাধীর যে ইস্যুটা আসছে, আমরা তখন বলেছি ৭১-এর এই সেই ক্রম থেকে এখন পর্যন্ত এই যে ফ্যাসিবাদ এবং বাকি ধারা যেগুলো হয়েছে অন্যগুলো আমাদের উপস্থাপন করতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হওয়ার পিছনে যে কটা ঘটনা বড় বড় ফ্যাক্টর ছিল, তার মধ্যে একটা হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড, যেখানে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাতের নেতৃবৃন্দ, আরো যারা হয়েছে, এটাকে আমরা শো করছি। এবং পরের দিন আমরা বেগম খালেদা জিয়ার কোট অ্যান্ড কোট ইনফরমেশন সহ হাজির করছি। এটা বুঝলাম। জাতীয় সঙ্গীত প্রসঙ্গ শেষ করে আমি শেষ করব। জাতীয় সঙ্গীত, হ্যাঁ, জাতীয় সঙ্গীত বাংলাদেশের পরবর্তীতে জাতীয় সঙ্গীত আর মানে এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে মেনে নিতে হবে, এটা স্বাভাবিক। আপনার যদি কোয়েশ্চেন থাকে, রিকমেন্ডেশন থাকে, যেটা ইভেন জিয়াউর রহমান যখন শাসক ছিল তখন জিয়াউর রহমানের একটা রিকমেন্ডেশন ছিল। জাতীয় প্রোগ্রামে জাতীয় সবই করলেন, জাতীয় সঙ্গীত নাই। এটা তো জামাতের প্রোগ্রাম। শিবিরের বহু প্রোগ্রামে জাতীয় সঙ্গীত আপনি দেখবেন। মানে এবং আমি আরেকটা অবাক হই যে জামাতের সেই প্রোগ্রামটাতে যখন আমি দেখছি ৫-৭টা মানে সঙ্গীত এরকম ছিল বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে। আপনি একটা এত ক্রিয়েটিভ কাজ করাবো সেটাই করবেন না। এটা তো এমন না যে এরকম প্রোগ্রাম কিন্তু তারপর ভিত্তিমূলক একটা কথা আছে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আমরা এই আলোচনাতে আমরা আবার আসতে পারবো।